নির্বাচনে অংশ নেওয়া দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব। এদিকে তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল। জানাবো এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে যা বললেন দুদু। এদিকে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারলে ডক্টর ইউনূসের সরে যাওয়া উচিত বললেন মুজিবুর রহমান মঞ্জু। এবং সর্বশেষ জানাবো জুলাই ঘোষণাপত্র দায়সারা মনে হয়েছে বললেন ব্যারিস্টার ফুয়াদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে অংশ নেয় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব। জাতীয় পার্টির একাংশের মহাসচিব মুজিবুর রহমান চূর্ণ বলেছেন, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে সেজন্য দেশবাসীর কাছে ক্ষমা চাই। চূর্ণ বলেন, গত প্রায় 4 বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম। ভুলভ্রান্তি আমার থাকতে পারে, যে সমস্ত ভুলভ্রান্তি ছিল সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আমি দেশবাসীর কাছে একটি কথাই বলবো, আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সবসময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি, অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটূক্তি করেন, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচারের সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, আমি মনে করি আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। জাতীয় পার্টির মহাসচিব বলেন, আমরা সব রাজনৈতিক দলকে অনুরোধ করব, জাতীয় পার্টির শান্তিপূর্ণভাবে রাজনীতি করার দল। জাতীয় পার্টি একটি আধুনিক গণতন্ত্রমনা মডার্ন ডেমোক্রেটিক পার্টি। আমরা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। সব নিয়ম কানুন আইন মেনে আমরা এই কাজগুলো করব। সেই জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দল, সরকার সহ সবার কাছ থেকে সহযোগিতা চাই। তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা ও ভোটের অধিকার নয়, মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার, অন্যের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। বক্তব্যের এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। এ সময় কাউন্সিলরে আগত সবাই করতালি দিয়ে তার এই বক্তব্যকে স্বাগত জানায়। তারা তারেক রহমানের নামে স্লোগান দিতে শুরু করেন। মির্জা ফখরুল তাদের থামিয়ে দিয়ে বলেন, স্লোগান দেবেন না, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে। প্লিজ, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেতা ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আমাদের ভবিষ্যৎ নেতা ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে এটা আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, স্বাস্থ্য খাতে তিনি বেশি গুরুত্ব দেবেন, কারণ এই দেশের 18 কোটি মানুষের স্বাস্থ্যসেবা এটা বিশাল একটা দায়িত্ব বলে আমি মনে করি। সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে যে 31 দফা দিয়েছেন, জাতির সবচাইতে প্রয়োজনীয় দফাগুলো দিয়েছেন, যেটাকে মেঘনা কার্টা বলি আমরা, সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে ব্যবহার করেছে। জুলাই আন্দোলনকালে অনেক চিকিৎসককে আহতদের চিকিৎসা সেবা দিতে বাধাগ্রস্ত করা হয়েছে এবং অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, আমি ধন্যবাদ জানাতে চাই যারা ওই সময় ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসা করেছেন। এটা জাতি কোনোদিন ভুলবে না। সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, অনুরোধ রাখতে চাই যারা আহত আছে তাদের চিকিৎসার সব ব্যবস্থার জন্য এই সরকার গ্রহণ করে। এটা আমাদের অত্যন্ত বড় একটা চাওয়া, এই দেশের মানুষের চাওয়া। ট্যাবের উদ্দেশ্যে ফখরুল বলেন, আমি আশা করি এরপর আপনাদের সংগঠনকে আপনারাই পরিচালনা করবেন, নিজেরাই নির্বাচন করবেন। হয়তো এটা আপনাদের অনেকের পছন্দ হবে না। আরেকটা কথা বলতে চাই, ট্যাবকে অন্যান্য সাধারণ সংগঠনের সঙ্গে এক করে ফেলবেন না। একদিকে আপনারা মানুষের সেবা দিচ্ছেন, অন্যদিকে এই দেশের ভবিষ্যৎ নির্মাণ করবেন, স্বাস্থ্যনীতি তৈরি করবেন, রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা করবেন। কারাগারে নিজের অসুস্থতার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আমি যখন কাশিমপুর জেলে থেকে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ি, যখন পিজিতে রেফার করলো জেল কর্তৃপক্ষ, আমি আসলাম হুইল চেয়ারে তো বটেই, অত্যন্ত অসুস্থ ছিলাম। আমাদের চিকিৎসকরা যারা তখন পিজিতে ছিলেন তারা দেখছেন যে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না, বসেছিলাম। আমাকে সারাদিন ওই হুইল চেয়ারের ডিরেক্টরের রুমের সামনে বসিয়ে রাখলো। তাদের ন্যূনতম সেই সৌজন্যটুকু হয়নি যে আমাকে ভেতরে গিয়ে বসিয়ে চিকিৎসা করাবে। তিনি আরও বলেন, শুধু তাই নয়, আমার অনেক ক্যারোটিড আর্টারি ব্লক হয়ে গিয়েছিল, সেই আর্টারি চিকিৎসার জন্য আমাকে পিজির চিকিৎসক রেফার করলেন, বিদেশে পাঠানো দরকার, সরকার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে 3 বার রিট করে মেডিকেল বোর্ড তৈরি করে বাইরে যেতে হয়েছে। এটা কেন? পারস্পরিক হিংসা ও জিজ্ঞাসার একটা কালচার তৈরি করেছে, এটা আমাদের ধ্বংস করে দিয়েছে। এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে যা বললেন দুদু।
এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে কথা বলেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, অনেক ইসলামী দল আছে যারা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি, এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন। আওয়ামী লীগকে তারা পিআরের সংগঠন মানত। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদু বলেন, যারা পিআর পদ্ধতি নিয়ে গো ধরেছেন তারা সাধারণত নির্বাচন দেখে ভয় পাচ্ছেন। তাদের নির্বাচনে ভয় পাওয়ার বাস্তব কারণ আছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, অনেক ইসলামী দল আছে যাদের প্রার্থীরা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি, এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন। আওয়ামী লীগের কাছে এই দলটি যেভাবে নাস্তানাবুদ হয়েছে, বিশেষ করে বরিশালের সর্বশেষ নির্বাচনে তাদের পীর রক্তাক্ত হওয়ার পর এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের সময় যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই তারা অংশগ্রহণ করছে। আওয়ামী লীগের তারা পিআরের সংগঠন মানত বলে মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতির অভিজ্ঞতা ইতিবাচক নয় জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, যারা পিআর পদ্ধতি চায় তারা যদি মনে করে এটা খুবই জনপ্রিয় বিষয়, তাহলে বিষয়টি তাদের কর্মসূচিতে নিয়ে নির্বাচনে জয়লাভ করে তারপর সিদ্ধান্ত নিক, কেননা এই পদ্ধতি চালুর জন্য সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। তিনি বলেন, পৃথিবীর যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেসব দেশে 3 বছরের মধ্যে অন্তত 10 বার সরকারের পতন হয়েছে। নেপালি যার বড় দৃষ্টান্ত। ফেব্রুয়ারির নির্বাচনে অন্যান্য দলে অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এখন দেশে কোনো সরকারি দল নেই। অন্তর্বর্তী সরকারের সময়ও যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে এটি হবে তাদের জন্য ব্যর্থতা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারলে ডক্টর ইউনূসের সরে যাওয়া উচিত বললেন মুজিবুর রহমান মঞ্জু। পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতা গণহত্যার সঙ্গে যুক্ত ও গণধিকৃত বলে উল্লেখ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, তারা নির্বাচনে অংশ নিলে গণরোষ সৃষ্টি হবে যা সামাল দেওয়া সম্ভব হবে না, তাই তাদের অংশগ্রহণের সুযোগ নেই। তিনি আরও বলেন, এবারে নির্বাচনে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। মুজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচনে অনিয়ম হলে তা বন্ধ করার ক্ষমতা প্রয়োগে ব্যর্থ হলে নির্বাচন কমিশনও ব্যর্থ হবে। কোনো একটি দল ক্ষমতায় আসছে এমন প্রচারণা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্বাচনের পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়েছে। প্রচলিত আসন ভিত্তিক ভোট পদ্ধতি ব্যর্থ হয়। এবারে নির্বাচনে মিশ্র পদ্ধতিতে ভোট গ্রহণ করা যেতে পারে। পিআর পদ্ধতি সমর্থনযোগ্য হলেও ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার ঝুঁকি রয়েছে। এবি পার্টির চেয়ারম্যান জানান, ভবিষ্যতে সরকারি ও বিরোধী দল মিলে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে ঐক্যমত কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা একটি বড় অর্জন। এতে নির্বাচন কমিশন আরও শক্তিশালী হবে এবং সক্ষমতা বৃদ্ধি পাবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা দূর করতে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে আগামী রোজার আগে নির্বাচন সম্পন্ন করতে হবে। পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠী পার্শ্ববর্তী দেশে অফিস খুলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং নির্বাচন বানচাল করতে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কেউ কেউ 1-11 সৃষ্টি বা গৃহযুদ্ধের ভয় দেখাচ্ছে, যা অমূলক। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এখন জরুরি। কোনো পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐক্যমত হয়নি। যদিও শীঘ্রই জুলাই সনদে সব দলের স্বাক্ষরের কথা রয়েছে, তবু অনৈক্যের কারণে শঙ্কা রয়েছে। গণতন্ত্র ও জাতির স্বার্থে সব পক্ষের কিছুটা ছাড় দিয়ে হলেও জুলাই সনদে স্বাক্ষর করা উচিত। তিনি বলেন, স্বৈরাচার বিরোধী দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে এনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবাইকে ভূমিকা রাখতে হবে। এর জন্য নির্বাচন কমিশন, দল, প্রার্থী ও ভোটারদের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি ও কাদা ছুড়াছুড়ির অপসংস্কৃতি পরিহার করে নেতাদের বক্তব্যের শালীনতা বজায় রাখতে হবে, যাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভ্যুত্থান সমর্থিত দলগুলোর মধ্যে বিভেদ না হয়। আসন্ন জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর এবং প্রত্যেক নাগরিক নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এর জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই ঘোষণাপত্র দায়সারা মনে হয়েছে বললেন ব্যারিস্টার ফুয়াদ। জুলাই ঘোষণাপত্র যথেষ্ট দায়সারা মনে হয়েছে। 1 বা 2টি পার্টিকুলার দলকে খুশি করার আকাঙ্ক্ষা এখানে ছিল বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঐক্যমত কমিশনে আমাদের যে সপ্তাহের পর সপ্তাহ আলোচনা হচ্ছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে। আমরা জুলাই সনদ নিয়ে যে কথা বলছি সেগুলোর সঙ্গে ঘোষণাপত্রের কোনো ট্যাগ করা হয়নি। তিনি বলেন, ঘোষণাপত্র ত্রুটি মুক্ত হতে পারেনি। আপনারা অনলাইনে দেখেছেন জনগণের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এই ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। জুলাই সনদ নিয়ে আমরা যদি সবাই একমত হতে পারি, সেখানে যে ভূমিকা থাকবে সেই ভূমিকা যেন যোগ করা হয়, তাহলে কিছুটা কাভার করার সুযোগ থাকবে বলে মনে করি। তিনি আরও বলেন, এই ঘোষণাপত্রে যে দরদ থাকার কথা ছিল বাক্যে, শব্দে, ভাষায়, আমরা সেগুলো দেখতে পাইনি। এটার মধ্যে কোনো প্রাণ ছিল না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।